এই মুহূর্তে বাংলাদেশের পরিস্থিতি সম্পর্কে আমরা সবাই কিন্তু ওয়াকিবহাল। চিন্ময় কৃষ্ণপ্রভুর গ্রেপ্তারি এবং তারপর থেকে কি কি ঘটনা ঘটেছে, ভারত বিদ্বেষী সুর, সেদিকে আমাদের নজর ছিল, আমরা প্রত্যেক মুহূর্তে তুলে ধরেছি। এবং এই পরিস্থিতিতে মৌলবাদীদের রক্তচক্ষু উপেক্ষা করে জীবন বাজি রেখে সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণের হয়ে আইনি সহায়তা দিতে যিনি এগিয়ে এসেছিলেন তিনি সুপ্রিম কোর্টের প্রবীণ আইনজীবী রবীন্দ্র ঘোষ, এবং তিনি কিন্তু এই মুহূর্তে ব্যারাকপুরে রয়েছেন। তিনি ভারতে এসেছেন চিকিৎসার জন্য। আর এই মুহূর্তে 24 আওয়ার্স টিভি মুখোমুখি সরাসরি আমরা পেয়ে গিয়েছি রবীন্দ্র বাবুকে। আমি রবীন্দ্র বাবুকে কথা বলবো রবীন্দ্র বাবুর সঙ্গে। রবীন্দ্র বাবু, প্রথমেই আপনাকে 24 আওয়ার্স টিভিতে স্বাগত জানাই। এই মুহূর্তে কেমন আছেন আপনি? আমি অসুস্থ, আমি তো চিকিৎসার জন্য কলকাতায় এসেছিলাম। আমি হাঁটতে পারি না। ইন স্পাইট অফ দ্যাট, এই চিকিৎসার জন্য আসার কারণে আপনাদের সঙ্গে আমার যোগাযোগ হয়ে গেল, জানি না কিভাবে যোগাযোগ হয়েছে। আমরা কথাগুলো বলতে পারছি যে বাংলাদেশে কি সমস্যাগুলো চলছে, বিশেষ করে এগেইনস্ট মাইনরিটি কমিউনিটি, সেটা বলতে পারছি। আপনার সুস্থতা কামনা করব। তার পাশাপাশি যে প্রশ্নটা প্রথমেই করব, আপনাকে জানতে চাইবো যে একদম মৌলবাদীদের রক্তচক্ষু উপেক্ষা করে আপনি সামনে এগিয়ে এসেছেন, সেই জায়গায় দাঁড়িয়ে চিন্ময় কৃষ্ণপ্রভুর গ্রেপ্তারি, তারপর ঠিক কি কি ঘটেছিল যদি একটু আমাদের জানান। চিন্ময় কৃষ্ণ ব্রহ্মচারীকে যেভাবে অ্যারেস্ট করেছে, কোয়াইট ইলিগাল, এবং এটা আইনি গ্রহণযোগ্যতা নাই। ওনার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে যে উনি রাষ্ট্রদ্রোহী দ্বারা অপরাধের অপরাধে, শুধু উনি নয়, এই একটা এফআইআর করা হয়েছে যেটাতে এজাহার বলা হয়। সেই এজাহারে আরো প্রায় 17 জনের নাম আছে। এই যে একটা রাষ্ট্রদ্রোহের মামলা যিনি করলেন, উনি কিন্তু বিএনপির একজন সদস্য। ওখানে যখন এই মামলাটা হলো তখন তাকে হতে দিয়েছে বিএনপি পার্টি। ইন স্পাইট অফ দ্যাট, আবার কি করে একই ব্যাপারে একই জিনিসে সেই মামলাটা আবার উপস্থাপন করা হলো। আমি অবাক হয়ে যাচ্ছি, এই মামলা তো থাকার কথা না। যেহেতু যে বাদীকে মানে অব্যাহতি দিয়েছে এই মামলা থেকে, তিনি কি করে আবার এই মামলার বাদী হতে পারেন? উনি তো পলাতক। এই যে অবস্থায় সৃষ্টি হয়েছে, আমরা জানতে পেরে আমরা কোর্টে ওনার জন্য, আমি ছাড়াও অন্যান্য লয়াররা ওখানে যারা ছিলেন তারা যুদ্ধ করেছে এটার জন্য। ওনাদেরকে সবাইকে একটা ক্রিমিনাল কেজের আসামি করে, একটা মার্ডার কেজের আসামি করে ওনাদেরকে গ্রেপ্তার করা, কয়েকজনকে গ্রেপ্তার করেছে। এবং আপনারা জেনে অবাক হবেন, লয়াররা তাদের সার্ভিস প্রদানের জন্য সেই কোর্টে গিয়েছে, সেখানে কোর্টে মারধর করা হয়েছে। 2 জন আইনজীবী এখনো আপনাকে কি বলবো, 2 জন আইনজীবী এখনো হসপিটালে আছে। তারা মৃত্যুর সঙ্গে লড়ছে। অত্যন্ত দুঃখজনক। যাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নাই তাদেরকে এইভাবে জেলখানা রেখে, যাতে চিন্ময় ব্রহ্মচারীর পক্ষে কোনো আইনজীবী না থাকে, যাতে তার অটোমেটিক সাজা হয়, সেই ব্যবস্থা করার জন্য এটা করাতে আমরা দুঃখ পেয়েছি। এই জন্য আমরা ওনার ওকালতনামা নিয়ে জজ কোর্ট চট্টগ্রামে হাজির হয়েছি। কিন্তু দুঃখজনক হলো সত্য, আমরা প্রথম দিন যেদিন আমরা হাজির হয়েছি কোর্টে, সেদিন কিছু আইনজীবী, আমি বলবো তারা আইন সম্পর্কে তাদের কোনো ধারণাই নেই। তারা আমাদেরকে বাধা দিয়ে গালাগালি করলো। আমি কিন্তু এগুলো আমরা সহ্য করেছি, কারণ একটা আইনজীবীর দায়িত্ব হলো টু প্রোটেক্ট দি রাইটস অফ দ্য পিপল অফ দ্য কান্ট্রি। একটা লোক সে কি জন্য হাজতে থাকবে, তার অপরাধটা কি, সেটা আমরা আইডেন্টিফাইড করেছি। কিন্তু তাকে শুধু আসামি করে নাই, এই যে 2টা মানে ওনার সাকরি যা বলা হয়, বা ওনার মানে মঙ্ক, আরো 2টা মঙ্ক, তাদেরকেও অ্যারেস্ট করেছে, তারা এখন হাজতে আছে। তারপরে এই আইনজীবী যারা, তাদের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে, সেটা হলো কি মার্ডার। এটা মার্ডার মামলা দেওয়া হয়েছে। মার্ডার কে করেছে, কারা করেছে, সে কোনো তদন্ত।
আমরা অত্যন্ত দুঃখ পেয়েছি যে যেই মারুক না কেন আমরা এটা কন্ডেম করেছি। সেই যদি নিশ্চয় আমরা কন্ডেম করব, মুসলমান মানে সেটাও কন্ডেম করব, কিন্তু আমাকে জোর করে বলাচ্ছে কিছু আইনজীবী ওই দিন আপনাকে বলতে হবে হিন্দুরাই মেরেছে। আই এম নট পার্টি, আমি তো এটা বলতে পারি না কারা মেরেছে, এটা আন্ডার ইনভেস্টিগেশন বাই দি পুলিশ। হাউ আই ক্যান সে লাইক দিস? ওনারা এটা মানবেন না, আপনাকে বলতে হবে। আমি যখন পরের দিন ওকালতনামা নিয়ে যখন হাজির হলাম, কে পুলিশ যথেষ্ট চেষ্টা করেছে, প্রোটেকশন দিয়েছে, আমার নিরাপত্তার চেষ্টা করেছে, আমি তাদের কাছে কৃতজ্ঞ। কিন্তু কি হলো, মামলাটা শুনলেন না। পরের দিনও একই অবস্থা, আমারে বলেছে যে আপনি চট্টগ্রামের আইনজীবী দিতে হবে, চট্টগ্রামের আইনজীবী ছাড়া আমরা এটা গ্রহণ করতে পারবো না। তো চট্টগ্রামের আইনজীবী কি করে দেব? চট্টগ্রামের আইনজীবীদের উপরে 71 জনের বিরুদ্ধে মামলা, ওরা তো কোর্টে আসতে পারছে না, তো নিরাপত্তা কোথায়? আমি যেখানে ঢাকা থেকে চট্টগ্রামে গিয়েছি মামলা পরিচালনার জন্য, সেখানে আমাকে থ্রেট করা হচ্ছে এবং লয়ার দেওয়ার জন্য তারা যে একটা সুযোগ দিবে সেটাও তারা ওই দিন করে নাই। তারপরেও জজ সাহেব বলেছেন এলাও করবেন, উনি এই পথ রাখলেন না। এখন শুনানি হবে আগামী 2 তারিখ আগামী বছরের, ওইটার জন্য আমরা অপেক্ষা করে আছি। এবং রবীন্দ্রবাবু, তার আমরা মানে বিনা শুনানিতে একজনকে জেলবন্দি হয়ে থাকতে হচ্ছে। আর পাশাপাশি আমি একটু জানার চেষ্টা করব রবীন্দ্রবাবু, যে আইনজীবীদের একটি ভিডিও আমাদের সামনে এসে পৌঁছেছিল, ভাইরাল ভিডিও আমরা দেখেছি। কিছু আইনজীবী তারা বলছেন যে যদি কেউ চিন্ময় কৃষ্ণ প্রভুর পক্ষে সওয়াল করেন তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এর সত্যতা কতটা? এটা সত্য কথা আমরা পেয়েছি, ওটাও ওনারা বলেছে কোন আইনজীবী চিন্ময় কৃষ্ণর পক্ষে ওকালতনামা দিয়ে মামলা করতে আসতে দেব না। তো ইট ইজ এ থ্রেট আপন এ লয়ার। এখন লয়াররা যদি ক্ষতিগ্রস্ত হয়, লয়াররা যদি দে আর ডিমান্ডিং দি কোর্ট, তাহলে জজ সাহেব রায় দিবে কিসের উপরে? কোর্টে হাজির করতে দিচ্ছে না। ইজ ইট নট এ ডিসক্রিমিনেশন? এই জন্য আমরা বলেছি যে সুষ্ঠু বিচারের জন্য আইনের দরজায় সবাই আসুক, আমরা লড়াই করব, চিন্ময় প্রভুকে আমরা আইনগতভাবে ফেরত আনবো, এটা আমরা সবসময় বলে আসছি। কিন্তু দুঃখ হলো কি, আমরা জানি না ওই দিন 2 তারিখ কি ঘটনা হবে। 2 তারিখ আবার ডেট পিছিয়ে দেয় কিনা আমরা এটাই সন্দিহান। কারণ 2 তারিখ যদি আবার ডেট পিছিয়ে দেয় তাহলে সে কয়দিন, কয় বছর, কয় মাস সে হাজতে এইভাবে পড়ে থাকবে, তার কোনো বিচার হবে না। আমরা রিজেক্ট করুক, জজ সাহেব যদি অ্যাপ্লিকেশন রিজেক্ট করলে আমরা তো হাইকোর্টে যাওয়ার একটা স্কোপ পাবো, তাও তো হচ্ছে না। এটাই দুঃখের বিষয়, আর কিছু না। হিসেবে এবং আরো যে আইনজীবী পক্ষে ছিল তাদেরকে কি কি ফেস করতে হয়েছে? নিশ্চয়ই, তারা তো কোর্টে আসতে পারছে না, তাদের বিরুদ্ধে মামলা হয়ে গেছে। হামলার ঘটনাও দেখেছি আইনজীবীদের উপর। হ্যাঁ, এই ঘটনা আমি তো জানি না, পরে এসে আমি ঢাকাতে এসে শুনেছি তাদের উপর হামলা হয়েছে। তো তাদের উপর হামলা হয়েছে সেটা আবার পরে শুনলাম। শুধু তাই নয়, তাদের চেম্বার আক্রমণ করা হয়েছে এবং সেখানে মারধর করা হয়েছে। এখন সেই অ্যাডভোকেট এখনো পর্যন্ত আপনার মেডিকেল হাসপাতালে। রবীন্দ্রবাবু, দেশের আইন তো সবার জন্য, সেখানে আইনজীবীরা যদি কারোর পক্ষে সওয়াল করেন তাদেরকেও আমরা দেখতে পাচ্ছি যে হামলার সম্মুখীন হতে হচ্ছে। সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে একটা তো প্রশ্ন উঠে যায়। সেখানকার অন্তর্বর্তী সরকারের ভূমিকা নিয়ে কি মনে হয় আপনার, কি বলবেন? এখন আমার কথা হলো, আমি তো কোনো রাজনীতি করি না, আমি মানুষের অধিকারের প্রশ্নের লড়াই করি। গভর্নমেন্ট তো আসলে ফর দি পিপল, বাই দি পিপল এন্ড দি পিপল, সবার জন্য গভর্নমেন্ট। কিন্তু কি দেখলাম, 5ই অগাস্টের পরে আমরা কি দেখলাম, আমরা একটা হরিবল অবস্থা। সমস্ত থানাতে আক্রমণ করা হলো, থানার লোকজনকে, পুলিশকে পর্যন্ত মারধর করলো, কিছু লোক মারা গেছে আনফরচুনেটলি। এটা তো দুঃখজনক ঘটনা যে আমাদের এই সন্তান যারা মারা গেছে
তাদের জন্যই তো আমরা দেশে এখনো পর্যন্ত মানবাধিকারের কথা বলে আসছি। মানবাধিকার ক্ষুণ্ণ হলে আমরা তো ইন্টারফেয়ার করবই, কিন্তু আমাদেরকে যাতে কোর্টে অ্যাটেন্ড করতে না দেওয়া, এটা কত বড় একটা মানে কি বলবো আপনাকে, ইট ইজ এ ক্রাইম। তারা আইনটাকে শ্রদ্ধা করছে না, আইনটাকে তারা মনে করছে বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছে। সেখানে কি তো তাইলে তো দেখা যাচ্ছে এনফোর্সমেন্ট অফ ল সেখানে নাই। আমরা দুঃখজনক, আমি একজন লয়ার। একদম। এবং রবীন্দ্রবাবু, এই মুহূর্তে আপনি ভারতে আছেন, চিকিৎসার জন্য এসেছেন, এবং ভারত বিদ্বেষী সুরও তো ভীষণভাবে চড়া হচ্ছে। ভাইরাল ভিডিওগুলো নিশ্চয়ই আমরা দেখতে পাচ্ছি, প্রতিনিয়ত দেখাচ্ছি। এই বিষয়টাকে কিভাবে দেখছেন আপনি? আমার কথা হলো, আমরা দেশ স্বাধীন করেছিলাম শুধু এই ধরনের ভায়োলেন্স সৃষ্টি করার জন্য নয়। যারা ভায়োলেন্স সৃষ্টি করছে তারা কিন্তু দেশের উপকার করছে না, তারা বরঞ্চ ক্ষতিই করতে যাচ্ছে, তারা ক্ষতিই করে যাচ্ছে। এটার জন্য আমরা খুব মর্মবেদনা আছে। আমরা বলবো সবাইকে একত্রিত হইয়া একটা পিসফুল কোএক্সিস্টেন্স যাতে থাকে বাংলাদেশে। আমরা সবাই মিলে, হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান মিলে আমরা একত্রে বসবাস করব। দেশে আইনের শাসন সুপ্রতিষ্ঠিত হবে, এটাই আমাদের একমাত্র আশা। পাশাপাশি রবীন্দ্রবাবু, যেটা জানতে চাইবো যে 2 তারিখ আবারও রয়েছে, 2 তারিখ কি হবে আমরা কেউই জানি না। আপনি বলছিলেন যে আপনিও জানেন না। আগামীতে আপনাদের কি কি পদক্ষেপ রয়েছে বা কি করবেন আপনারা ভাবছেন? কতদিন লড়ে যাবেন, কি বলবেন? আমার একটা মাত্র প্রশ্ন, আমি মানবাধিকার কর্মী হিসাবে, আমি যেহেতু রাজনীতি করি না, এখন আমাদেরকে যদি বলা হয় আপনারা ভারতে গেছেন, এরকম কথা বলছে, ভারতে গেছেন বাংলাদেশের বিরুদ্ধে কথা বলার জন্য, আমি তো এখানে আসছি চিকিৎসার জন্য। আমাকে বলা হচ্ছে ভারতে গিয়েছেন, আপনি গিয়েছেন দেশের ক্ষতি করার জন্য। তো কোন জায়গায় ক্ষতি হলো সেটা তো বুঝতে পারলাম না। ওনারা বারবার এই কথা বলছে, থ্রেট করছে, এটা একটা এক ধরনের থ্রেট। তো আমরা দেশের সেবা করে যাব, এখনো বেঁচে আছি যতদিন, সেদিন চিন্ময় প্রভুর জন্য লড়ে যাব, এবং যাব যাইয়া আমরা আবার অ্যাপিয়ার হব। আমরা যদি ওখানে বেল না হয়, এই যে ভারতের বিভিন্ন সংবাদ মাধ্যমের মুখোমুখি হচ্ছেন, এর জন্য কোনো হুমকি দেওয়া হচ্ছে নাকি আপনাকে? নিশ্চয়ই, কারণ হুমকির মুখোমুখি যুগান্তর বলে, হ্যাঁ যুগান্তর বলে একটা পেপার, ওখানে নিউজ পেপার আছে, সেখানে টেলিভিশনও আছে। আমি জানতে পেরেছি, আমি নিজেও ডকুমেন্টগুলো পেয়েছি, যে আমি বলা হচ্ছে আমার ছেলে এখানে বাংলাদেশে থেকে এসে থাকে, তার বলছে যে তার ফ্ল্যাট আছে। বুঝলাম সে এখানে এসে খুব ছোটবেলায় এসেছে ঠিক, কিন্তু সে এখানে এসে বিয়ে করেছে, তার বাচ্চা আছে, তাই এখানে 26 বছর 27 বছর পর্যন্ত অবস্থান করে। তো আমি তাকে তো লেখাপড়ার জন্য এই প্রথম এখানে পাঠিয়েছিলাম ওই সময়। তাকে আক্রমণ করছে, সে বড় বিল্ডিং আছে তার, এই ধরনের কথাবার্তা কোত্থেকে পেল? এখানে যারা এখানে সাংবাদিক আমাকে প্রশ্ন জিজ্ঞেস করেছে, আমি বলেছি যে আপনারা প্রমাণ করে দেন যে আমরা দেশের বিরুদ্ধে কোনো কথা বলেছি কিনা। তা ওনারা পারে নাই, দেশের বিরুদ্ধে কোনো কথা নেই। আচ্ছা বলেন, আমার ছেলে যদি আজকে আমেরিকায় থাকতো, আমার ছেলে যদি কানাডায় থাকতো, আমার আরো 2টা মেয়ে তো কানাডা আছে, তারা যদি কানাডা, তাহলে এই কথা বলতে পারতো। আচ্ছা ভারতে আসলাম কেন, ভারতে চিকিৎসার জন্য আসলাম কেন, এটাও কি আমাদের অপরাধ? আনফরচুনেট, ভেরি আনফরচুনেট। রবীন্দ্রবাবু, পরিবারকেও হুমকি দেওয়া হচ্ছে, আপনাকেও হুমকি দেওয়া হচ্ছে, সংবাদ মাধ্যমের ভারতের মুখোমুখি হচ্ছেন বলে কোথাও কি ভয় পাচ্ছেন? কি ভাবছেন? আমার এই মুহূর্তে ভয় নাই, এই কারণে আমি তো মানবাধিকার সংরক্ষণের জন্য কথা বলি। আমি মানুষের অধিকারের কথাগুলো বলি, হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবাইকে। আমি তো কোনো ডিসক্রিমিনেট করি না, আমি কোনো পলিটিক্স করি না। তাহলে আমার বিরুদ্ধে এই সমস্ত কথা বলে মানে ওখানকার পরিবেশটাকে এত গরম করা তো কোনো মানে কথা হতে পারে না। আনফরচুনেট। বেশ, কি ভাবছেন এই মুহূর্তে দাঁড়িয়ে, কি পদক্ষেপ, মানে 2 তারিখে কি হবে? আপনি বলছিলেন যে সেই বিষয়টাও জানেন না। আমি একদম শেষে যেটা জিজ্ঞেস করতে চাইবো, যে কোথাও গিয়ে চিন্ময় কৃষ্ণ প্রভুর এই শুনানি কোন দিকে মোড় নিতে পারে আপনার মনে হচ্ছে একজন আইনজীবী হিসেবে? আমি মনে করেছিলাম যারা প্রগতিশীল লোক, মুসলমান আছে, হিন্দুরা আছে,
তারা তো এগিয়ে আসা উচিত ছিল ওই দিন। হুম। তারা অ্যাপিয়ার করতে চাচ্ছে না, তারা কোর্টে অ্যাপিয়ার করতে চাচ্ছে না কেন? এটা ভয় ওনারা তো কাজ করছে মুসলমান। প্রত্যেকের মনে, কোথাও কি ভয় কাজ করেছে মৌলবাদীদের আক্রমণে? এইটা একটা কারণ হতে পারে। আরেকটা কি, যারা আমার বন্ধু লয়ার, তারা তো আমাদের সঙ্গে লেখাপড়া করেছে, তারা আমার বয়স, অনেকের বয়স হয়ে গেছে, তারা কেন এগিয়ে আসলো না? তারা কেন বললো না আইনজীবীকে প্রহার করা, আইনজীবীকে মারধর করা এগুলো তো উচিত নয়, কেন করা হলো সেটা জবাব ওনারা দেখ। তাহলে মানুষের মনে ভীতির সঞ্চার করে মানে একটা মানে পরিবেশ সৃষ্টি করতেছে, খারাপ পরিবেশ সৃষ্টি করতেছে, যাতে আইনজীবীরা ওখানে উপস্থিত হয়ে চিন্ময় প্রভুর জন্য লড়াই করতে না পারে। বেশ, অনেক ধন্যবাদ রবীন্দ্রবাবু এত কথা আমাদের সঙ্গে শেয়ার করার জন্য, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য, এবং আপনার যে এক্সপিরিয়েন্স এই কদিনে আপনি ফেস করেছেন, যা যা ঘটনার মুখোমুখি হয়েছেন সেগুলো আমাদের সামনে বলার জন্য অনেক ধন্যবাদ। আপনার সুস্থতা কামনা করি, এবং অবশ্যই যে লড়াই লড়ছেন সেই লড়াই আপনি যাতে জয়ী হতে পারেন সেই চেষ্টা, অবশ্যই সেই কামনাও কিন্তু করবো। অনেক ধন্যবাদ আপনাকে। এতক্ষণ আমরা কথা বলছিলাম রবীন্দ্র ঘোষ, চিন্ময় কৃষ্ণপ্রভুর প্রবীণ আইনজীবী, যিনি সেই দেশের বাংলাদেশের সুপ্রিম কোর্টের আইনজীবী। আপনারা শুনলেন তিনি কোথাও গিয়ে ভয় পাচ্ছেন না, এবং রীতিমতো ভারতে এসে সংবাদ মাধ্যমের মুখোমুখি হচ্ছেন বলে তার উপর ইতিমধ্যেই কোথাও তাকে ভয় দেখানো হচ্ছে, হুমকি দেখানো হচ্ছে, তবুও তিনি ভয় পাচ্ছেন না। তিনি বলছেন যতদিন এই ঘটনার নিষ্পত্তি না হয় এবং চিন্ময় কৃষ্ণপ্রভুর জামিন না হয় ততদিন তিনি কিন্তু লড়ে যাবেন। এখন এই পর্যন্তই। দেখতে থাকুন 24 আওয়ার্স টিভি।